আপনারা দেখছেন এসকে লাইভ। আজকে আমাদের সাথে একটি বিশেষ আলোচনায় যুক্ত হয়েছেন সাইবার গুরু। সাইবার গুরু কীভাবে কাজ করে সেটা রাজস্বীদার কাছ থেকে শুনবো। নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন আগে বলুন? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? সাইবার গুরু এই যে নামটা, সেটা কিভাবে এলো? এটা অ্যাকচুয়ালি সাইবার গুরু শুরু হয় 2013 সালে। আচ্ছা। যখন প্রথম আমি সাইবার ল নিয়ে কাজ করা শুরু করি, সেটা মানে পড়াশোনাটা শুরু হয় 2001 সাল থেকে। তারপরে পড়ানোটা শুরু হলো তার ওই 2013 সালের আশপাশ, এরকম সময় থেকে। তখন থেকে মনে হলো যে সাধারণ মানুষের মধ্যে সাইবার সেন্সিটাইজেশনের ভীষণ অভাব আছে। তো সেইখান থেকে সাইবার গুরুর জন্ম। এবং সাইবার গুরুর মেইন ইন্টেনশন যেটা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে সেন্সিটাইজ করা অন সাইবার সিকিউরিটি, সাইবার নানান রকমের বিষয় যেগুলো আছে, সেটা লিগাল পার্ট হতে পারে, সেটা টেকনিক্যাল পার্ট হতে পারে, এবং সাধারণ মানুষকে এই কারণে শিক্ষিত করা যে যাতে তারা কোনোভাবে সাইবার ক্রাইমের আওতায় না আসে, অথবা তারা না জেনে নিজেরা কোনোভাবে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যান। আর কোনো কারণে যদি কোনো মানুষ এফেক্টেড হন, তখন তাদের জন্য আমাদের কনসালটেশন সিস্টেম রয়েছে। তো সেই কনসালটেশন সিস্টেমের মাধ্যমে তারা সুরাহা পেতে পারেন। তাদের আইনি যা যা সুরাহা দরকার, সেই সব সুরাহা তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, সাইবার গুরু মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাইবার গুরু পুরো বিষয়টা কিন্তু দ্যাট ইজ অনলাইন। তাতে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে ইফ সামবডি নোজ দ্য ওয়েবসাইট অর দি ওয়েব অ্যাড্রেস, তারা কিন্তু যে কোনো লোকেশন থেকেই, তাদেরকে যে অফিসের আশপাশে থাকতে হবে বা এরকম কিছু তা নয়, তারা যে কোনো লোকেশন থেকেই দে ক্যান অ্যাক্সেস আস, এবং তারা সব রকমের সুবিধা সেখান থেকে পাবেন। আচ্ছা, সাইবার গুরু মেইনলি এখন কোন কোন জায়গাতে কাজ করছে, মানে ইন্ডিয়ার কোন কোন জায়গাতে বা রাজ্যের কোন কোন জায়গাতে? রাজ্যের আমরা খুব একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এখনো যাইনি, এক্সেপ্ট কিছু পার্ট অফ সিকিম অ্যান্ড আসাম। তো এই স্পেশালি আমাদের কাভারেজ এরিয়াটা হচ্ছে ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। তো এই ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেই এটা মেনলি কাজ করে, এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বা নর্থ ইস্টার্ন ওয়েস্ট বেঙ্গলকে কভার আপ করবার জন্যই, সেই কারণেই আমরা শিলিগুড়িতে আমাদের অফিস করেছি। আচ্ছা 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 আচ্ছা। এখন আপনি মেনলি কোন জায়গাটা দেখছেন? কলকাতা, শিলিগুড়ি সব মিলিয়ে বেশিরভাগ কোন সময়টা কাটান আপনি? এখন আপাতত কলকাতা, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে ট্রাভেলিং ইজ আ মেইন প্রবলেম। যদিও শিলিগুড়ির বহু মানুষ তারা অনেক সময়ই তারা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর পেয়ে ফোন করেন, তারা সেখানে কমিউনিকেট করেন যে তাদের নানান রকমের যে সাইবার ইস্যুস, সেগুলোকে তারা সেটেল করবার জন্য কথা বলেন। তো আমি মানে কলকাতা থেকে বসেও রিমোটলি ব্যাপারটাকে ম্যানেজ করা যায়। তো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ। তার মধ্যে আমি একজন রয়েছি অবশ্যই। আমি কোনো রকম অসুবিধা সবার আগে আমি রাজস্বীদাকে কল করি যে রাজস্বীদা, সাইবার এই প্রবলেমটা আমার কিন্তু হচ্ছে। আচ্ছা, সাইবার ক্রাইম ব্যাপারটা কি, সেটা যদি একটু করেন। সাইবার ক্রাইম বিষয়টা জানতে গেলে আগে ফার্স্ট যেটা জানতে হবে যে সাইবার বিষয়টা। সাইবার কথাটার বেসিক অর্থ হচ্ছে যে কোনো একটা বিষয় যেটা রিলেটিং টু কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, সেটাকে বলা হয় সাইবার। তাহলে সাইবার সংক্রান্ত যে অপরাধগুলো, সেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম। সেই সংক্রান্ত যে আইন, তাকে বলে সাইবার ল। তো এইভাবেই সাইবার ক্রাইম বিষয়টাকে ডিসাইড করা হয়েছে। মূলত হচ্ছে যে ক্রাইমগুলোর সাথে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট জড়িত, কম্পিউটার, ইন্টারনেট, নেটওয়ার্ক, এইসব জিনিসগুলো জড়িত, সেগুলোকেই আমরা বলে থাকি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অনেকগুলো ধরন হতে পারে। এখন রিসেন্ট সবচেয়ে বেশি সাইবার ক্রাইমে আমরা যেটা শুনতে পারি যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেল বা কোনো জায়গা থেকে ফোন এসেছিল। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, এবং আমার মনে হয় যে দর্শকদেরও এটা খুবই জানার কৌতূহল রয়েছে, সেটা হচ্ছে কোনো একটা অ্যাপস ফোনে ডাউনলোড করতে বললো, সেই অ্যাপসটা ডাউনলোড করতে করতে তার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে টাকাটা। এটা কিভাবে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই যে অ্যাপগুলো ডাউনলোড করে পয়সা চলে যাচ্ছে, এই অ্যাপগুলোকে বলা হয় রিমোট অ্যাক্সেসিবিলিটি অ্যাপ। এই রিমোট অ্যাক্সেসিবিলিটি অ্যাপের খুব সাধারণ কিছু এক্সাম্পলস আছে, যেমন এনিডেস্ক খুব কমনলি ইউজড রিমোট অ্যাক্সেসিবিলিটি অ্যাপ। কিন্তু এই অ্যাপগুলো ডাউনলোড করলেই যে পয়সা যায় তা কিন্তু নয়। কারণ যে কোনো একটা হ্যাকিং বা ফিশিং এর ক্ষেত্রেই যারা ফিশার বা হ্যাকার, তাদেরকে কিন্তু আমাদেরকে অ্যাক্সেস প্রোভাইড করতে হয়। যতক্ষণ আমি অ্যাক্সেস প্রোভাইড না করবো, ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কিন্তু, আমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা যাবে না, টাকা বা তথ্য।
দুটো জিনিস আমাদের যায়, একটা হচ্ছে হয় ডেটা অথবা মানি। হুম 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 তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ গিভ সাম অ্যাক্সেস টু দোজ হুম হুম হুম। পিপল। তাহলে আমরা যদি এটা করি যে তারা যে অ্যাপটা আমাদের ডাউনলোড করতে বললেন, আমরা অ্যাপটা ডাউনলোড করলাম, কিন্তু যদি এটা বুঝে নিই যে সেখানে যে অ্যাক্সেস কোডটা রয়েছে সেই অ্যাক্সেস কোডটা যদি না দিই, তাহলে কিন্তু সে আমাদের সিস্টেমটা অ্যাক্সেস নিতে পারবে না, এবং সেখানে ঢুকে আমাদেরকেই হুম। বলবে কোনো একটা ট্রানজাকশন করবার জন্য। হুম তার মানে কি, সে তো এটা একটা রিমোট ডেস্কটপ থেকে সে আমাদের এন্টায়ার সিস্টেমটা দেখতে পাচ্ছে। হুম 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 হুম। তাহলে আমি সেখানে কোন পিন টাইপ করছি, আমার ইউপিআই পিনটা কি, আমি যখন টাইপ করছি তখন দে ক্যান সি দ্যাট ইউপিআই পিন। হুম হুম তো এইভাবে তারা, আমরা তো বললে শুনবে না, কারণ সব জায়গায় বলা আছে যে ইউপিআই পিন কাউকে বলবেন না, হুম হুম। ফলে সাধারণ মানুষ বলে না। কিন্তু যদি রিমোট অ্যাক্সেস নিয়ে তার ইউপিআই পিনটা দেখে নেওয়া যায়, আচ্ছা তাহলে সেক্ষেত্রে সেই ট্রানজাকশন করে তার অ্যাকাউন্টটাকে খালি করে দেওয়া যাবে। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে এটা যে কাউকে যদি আমি অ্যাক্সেস না দিই, যে কোনো দিক থেকে অ্যাক্সেস, সেটা ডেটা সংক্রান্ত অ্যাক্সেস হতে পারে, সেটা টাকা পয়সা সংক্রান্ত অ্যাক্সেস হতে পারে, তো অ্যাক্সেস শুড বি ভেরি মাচ ক্লাসিফাইড। এবং যখন মনে হবে যে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলে রাখবো, যে অনেক সময় যারা অ্যাফেক্টেড হচ্ছে হুম 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 তারা কিন্তু কি হয়, প্রথমেই না ভীষণ ঘাবড়ে যান। হুম। যখন প্রথম এসএমএসটা ঢুকলো যে অ্যাকাউন্ট থেকে এত টাকা চলে গেল, তারা কিন্তু মানসিকভাবে ভীষণভাবে ঘাবড়ে যান। আমি তাদেরকে একটাই জিনিস বলি যে কোনোভাবে সেখানে ঘাবড়ে না গিয়ে ফার্স্ট যেটা করা সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে অফ করে দেওয়া। আচ্ছা। তার কারণ হচ্ছে যে আমার এন্টায়ার সিস্টেমটাই কিন্তু ডিপেন্ডিং অন ইন্টারনেট। তাহলে তার সেই রিমোট লোকেশনের সঙ্গে আমার যে কানেক্টিভিটিটা সেটা কিন্তু সঙ্গে কেটে ইন্টারনেটের যাচ্ছে। সঙ্গেই যুক্ত। আমি যখনই ইন্টারনেটটাকে ডিসকানেক্ট করে দেবো, তার রিমোট অ্যাক্সেসিবিলিটিটাও কিন্তু অফ হয়ে যাবে। হুম 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 হুম। ফলে সে কিন্তু কোনোভাবে আমাদের ওই অ্যাক্সেসটা পাবে না। মানে যেরকম আমরা শুনতে পাই যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রথমে 5,000 টাকা গেল, তারপরে 10,000 টাকা গেল, তারপর 15,000 টাকা গেল, এরকম করে যদি কেউ ফেস করেন কোনো সময়, যারা আমাদের অনুষ্ঠান দেখছে এরকম ফেস করে থাকেন কোনো সময়, ধরুন এরকমভাবে হতেই পারে যে কোনো সময় কেউ এফেক্টেড হতেই পারে, প্রথমে যদি 5,000 1,000 এরকম যায়, সঙ্গে সঙ্গে ইন্টারনেট কানেকশনটা আমাদের অফ করে হ্যাঁ, দিতে হবে। এটা এই যে অ্যামাউন্টগুলো যাচ্ছে সেগুলো নর্মালি যায় ধরুন 4,999 কি 4,999। আচ্ছা আচ্ছা। তারপরে বিজোড় second সংখ্যা যেটা। slab, মানে বিজোড় সংখ্যা নয়, মানে এটা ধরা হয়েছে 5,000 ইজ এ স্ল্যাব, 10,000 ইজ এ স্ল্যাব, হুম হুম 15, 20 এরকম ভাবে স্ল্যাবগুলোকে ভাগ করা হয়। যে আমি ফার্স্টে 5 ট্রাই করবো, যদি 5 বেরিয়ে গেল তার মানে অবভিয়াসলি সেখানে অ্যাকাউন্ট ব্যালেন্স 5-এর বেশি আছে, আচ্ছা। অথবা 5 আছে। হুম 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 হুম। তারপরে আমি ট্রাই করবো 9, মানে 9 সামথিং, 9,000 সামথিং ট্রাই করবো। তার মানে সেটা যদি বেরিয়ে গেল তার মানে অবভিয়াসলি সেখানে 10,000 টাকার বেশি আছে আচ্ছা বা আচ্ছা। 10,000 টাকা রয়েছে। তার মানে এই যে এইভাবে লম্বা একটা টাইম test যে করা ফোনে হয়। কথা হচ্ছে বা লম্বা টাইম যে কথা হচ্ছে, ততক্ষণ অটোমেটিক্যালি ওরা ট্রাই করতে থাকে। ট্রাই করতে থাকছে যদি তারা অ্যাক্সেসটা পান। আচ্ছা। আপনি আমাকে এখন বললেন যে আপনি যেহেতু ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় কাজ করেন এবং বেশিরভাগটাই এই জায়গাটাতেই কাজ হ্যাঁ, করেন, ইস্টার্ন ইস্টার্ন নর্থে। এইবারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি এরকম তো অনেক রকম ফোন আসে, এবং আমি অনেক ফেস করেছি এরকম ফোন, যে ফোন এসছে আপনি গাড়ি জিতে গেছেন, এত টাকা ডিপোজিট করতে হবে বা কিছু, এবং যখন ওই নাম্বারটা পরে কল করা হয় সেটা কিন্তু কোনো সাউথের ভাষা বা কিছু, বেশিরভাগ সাউথের দিক থেকে আসে, এরকম কিছু এটাও আপনারা কিন্তু ফেস করেছেন? সেরকম নয় যে অলওয়েজ সাউথের দিক থেকে আসছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যেটা অনেক কটা মানে লোকেশনস রয়েছে, যেমন আমরা খুব কমনলি যে জায়গাটার নাম জানি সেটা হচ্ছে জামতারা। সো দিস জামতারা লোকেশন ইন ঝাড়খণ্ড, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লোকেশন ফর হ্যাঁ আমি শুনেছি ঝাড়খণ্ড থেকে। হুম হুম হুম। তো সেকেন্ড আরেকটা জায়গা আছে দ্যাট ইজ দিল্লি অ্যারাউন্ড নয়ডা, এইসব নয়ডা, সাইডগুলো, হ্যাঁ। গুরগাঁও, এই সাইডগুলোতে কিন্তু প্রচুর ধরনের সাইবার ক্রাইমস হচ্ছে। তারপরে হায়দ্রাবাদ অ্যান্ড তার ভিসিনিটি লোকেশনস। তবে এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলও নেই, এটা কিন্তু কিছুই নেই। কারণ কি, কোন লোকেশন থেকে কোন অপরাধী বসে কোন কর্নার অফ দি ওয়ার্ল্ডে বসে কাজটা করবেন, এটা তো ডিসাইড করা খুব ডিফিকাল্ট, আচ্ছা। মানে রাদার ইম্পসিবল আর কি, এটা ডিসাইড করা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে যদি কেউ নিজেদের প্রবলেম নিয়ে যান যে এরকম এরকম প্রবলেমটা হয়েছে, তখন আপনারা কিভাবে কাজটা শুরু করেন? ফার্স্ট যখন আমাদের কাছে কেউ তার সমস্যাটা নিয়ে এলেন, তখন আমরা প্রথমেই যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে তার পয়সাটা, বা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে টাকা পয়সা রিলেটেড ইস্যু নিয়ে আর কি, মানে টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে পয়সা চলে যাওয়া, কিংবা ধরুন কারোর কোনো ডেটা যদি থেফট হয়, ডেটা থেফট হলো, কিংবা এরকম হতে পারে যে কোনো মহিলা বা কারোর কোনো ইয়াং কোনো মেয়ে
তার ক্ষেত্রে খুব বেশি রকমের যে প্রবলেমটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং রিলেটেড ইস্যুসে, যে তার কোনো পোস্ট করা ছবি সেইটাকে নিয়ে মরফিং করে সেটাকে একটা অন্য সাইটে পোস্ট করে দেওয়া, বা অন্য কোনো কিংবা অ্যাকাউন্ট সেটাকে তৈরি করে এরকম। কিংবা সেটাকে ফেসবুকেই পোস্ট করা, এবং সেটা তার কাছে কিন্তু ভীষণই অসম্মানের হয়। অবশ্যই। তো এই মানে এই যখন প্রবলেমটা আসে তখন ফার্স্ট আমরা একটা জিনিসই বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সোর্সটা কি, যে তার যে টাকাটা গেল বা তার যে ডেটাটা গেল সেটা কি পদ্ধতিতে গেল, মানে মোডাস অপারেন্ডিটা কি। যখনই আমরা মোডাস অপারেন্ডিটাকে ডিসাইড করে ফেলি তখন আমরা একটা বেসিক সাজেশনস দিতে পারি যে আদৌ সে টাকাটা ফেরত পাবে কিনা যদি টাকা পয়সা সংক্রান্ত সমস্যা হয়। কারণ এক্ষেত্রে বলে রাখা ভালো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্পেসিফিক গাইডলাইন আছে। আচ্ছা। তাতে বলছে যে এটা দর্শকদেরও খুব জানার যে যদি কোনো অপরাধ মানে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা সাইবার মাধ্যমের দিয়ে হচ্ছে আর কি, সেটাতে যদি যিনি কাস্টমার বা যিনি ওনার অফ দি অ্যাকাউন্ট তিনি যদি কোনোভাবে তথ্য দিয়ে সাহায্য করেন অপরাধীকে বা ফিশারকে বা হ্যাকারকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই টাকার দায়িত্ব ব্যাংক নেবে না। আচ্ছা। এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের স্পেসিফিক গাইডলাইন রয়েছে। যদি কোনো তথ্য শেয়ার না করে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা গেল, তবে কিন্তু আমরা সেখানে ব্যাংকে বা থানায় ইমিডিয়েটলি কমপ্লেন করা, ব্যাংকে গিয়ে সেখানে ক্লেম ফর্ম আছে সেই ক্লেম ফর্ম ফিল আপ করে জমা করা এবং টাকাটা রিফান্ডের জন্য চাওয়া। যখন আমরা টাকাটা রিফান্ডের জন্য চাইবো, মনে রাখতে হবে যে উইদিন 3 ওয়ার্কিং ডেজ যেদিন থেকে অপরাধটা ঘটলো তার থেকে 3 দিনের মধ্যে আমাদেরকে কমপ্লেনটা ফাইল করতে হবে বা ক্লেম ফর্মটা দিতে হবে। যদি 3 দিনের মধ্যে হয় এবং তাতে যদি ইনভেস্টিগেশনে দেখা যায় যে আমাদের কোনো রকম কন্ট্রিবিউশন টু দি ক্রাইম ছিল না, তাহলে ব্যাংক সেই টাকাটা আমাদেরকে ফেরত দেবে। বিকজ অল দিস অ্যামাউন্টস, মানে যেগুলো কার্ডের যে অ্যামাউন্টগুলো দেখবেন কার্ডের সাথে ইন্স্যুরেন্স করা থাকে, সো অল দিস কার্ডস আর বেসিক্যালি ইনশিওর্ড। এবং তার সঙ্গে এখন তো সাইবার সিকিউরিটি ইন্স্যুরেন্সও বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে, বাজাজ লঞ্চ করে দিয়েছে সাইবার সিকিউরিটি ইন্স্যুরেন্স। এটা আস্তে আস্তে একটা বেসিক কালচারে চলে আসবে, যেরকম আমাদের লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেরকমই হয়তো ডেটা ইন্স্যুরেন্স উইল বি আ বিগ সেক্টর, এবং হয়তো না মানে সেটা হতেই হবে আর কি। তো ইন্স্যুরেন্স একটা খুব বড় ইস্যু আর কি এক্ষেত্রে। আর সেক্ষেত্রে টাকাটা পাওয়া যাবে 7 দিন, যদি কমপ্লেন করতে 7 দিন হয়ে যায়, দেন দ্য রুল ইজ 10,000 রুপিস, অর যে টাকাটা গেল তার মধ্যে যেটা কম অ্যামাউন্ট সেটা ফেরত পাওয়া যাবে। মানে যদি 12,000 টাকা যায় তাহলে ম্যাক্সিমাম 10,000 টাকা পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি 7 দিনও ওভার হয়ে যায়, দেন দ্যাট ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্য ব্যাংক, যে ব্যাংক আমায় কত টাকা দেবে। আচ্ছা। ফলে এটা কিন্তু অ্যাবসলিউটলি ব্যাপারটা ভ্যারি করবে ফ্রম কাস্টমার টু কাস্টমার বা ফ্রম দি ভিকটিম টু ভিকটিম, সে কিভাবে ব্যাপারটাতে রিয়্যাক্ট করছে। মানে ধরুন ফোন আসলো, কেউ বললো যে আমি ব্যাংক থেকে ফোন করছি অমুক থেকে, আমি পিন নাম্বার দিলাম, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি সব করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে আমি পাচ্ছি না। কিন্তু যদি আমি সেরকম ভাবে একটা জিনিস করা যায় যেটা বা করা হয় এখন যেটা, সেটা হচ্ছে থানাকে যদি ইমিডিয়েটলি কমপ্লেন করা যায়, স্পেশালি ব্যাংক ফ্রড সেকশনে যদি ইমিডিয়েটলি কমপ্লেন করা যায়, তাহলে ব্যাংক ফ্রড কি করে, ব্যাংকের সাথে কমিউনিকেট করে যে অ্যাকাউন্টে টাকাটা গেছে সেই অ্যাকাউন্টটাকে ব্লক করে দেওয়া হয়, মানে সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজিং করে দেওয়া হয়। তার মানে সে অ্যাকাউন্টের টাকাটা যেটা গেল সেটা আমি কিন্তু ফেরত তখনই পাচ্ছি না, কিন্তু অ্যামাউন্টটা সিকিউর রইল। এবারে যখন আমার তাই নিয়ে মামলা হবে বা সেটা নিয়ে কমপ্লেন হবে, সেটা যখন অ্যাডজুডিকেশন হবে, কোর্ট যদি বলে যে হ্যাঁ ওই অ্যামাউন্ট ফেরত দেওয়ার জন্য, তখন উই উইল গেট দ্যাট মানি, কিন্তু সেটা অনির্দিষ্ট কাল আর কি। ফলে একটা লম্বা টাইম আছে। এই যে লম্বা টাইমের ক্ষেত্রে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে এই যে লম্বা টাইমের কোন রকম, যখন আপনি বললেন যে কমপ্লেন করতে থানাতে যখন আমরা সবসময় কমপ্লেন করি, সেক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব যদি হয়, সেখানে সেটা কোনো নেতামন্ত্রী হতে পারে, সেটা কোনো বড় মাপের আধিকারিক হতে পারে, যে কোনো কিছু, সেক্ষেত্রে কাজটা খুব তাড়াতাড়ি হয়। এবং সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেদিকটা অনেকটা পিছিয়ে যায়, ওই সেরকম ডেট পেডেট ব্যাপারটা। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিরকম করার থাকে, সেরকম হেল্প পাওয়া যেতে পারে? এখানে একটা বিষয় যেটা বলার আছে সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেশনটা কিন্তু বেসিক্যালি পুলিশের কাজ। এবারে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এই তথ্যটা নেই বা এই নলেজটা নেই যে একটা অপরাধ হলে সেখানে কি করতে হয়। মানে যেমন ধরুন কারোর একটা সম্পত্তি নিয়ে মামলা, তাহলে সেই মামলার
রায় তো আর কোনো অ্যাডভোকেট বা কোনো সংস্থা দিতে পারে না, একদম। সেটা দেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র কোর্টে। হুম হুম হুম। সেরকমই ইনভেস্টিগেশনের দায়িত্বটা কিন্তু শুধুমাত্র পুলিশের। ফলে সেক্ষেত্রে অনেকে এটা বলে যে অনেকে হয়তো বিভিন্ন হয়তো সার্ভেলেন্সের জন্য আমাদের কাছে কল করছেন বা তারা চাইছেন। উই আর দ্য অথরিটি ফর সার্ভেলেন্স, কারণ সার্ভেলেন্সের জন্য একটা বড় পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনে সার্ভেলেন্সটা করতে হয় এবং সেটা কিন্তু একটা সরকারি পদ্ধতি। ফলে আমরা কিন্তু এরকম নয় যে উই আর কাইন্ড অফ আ সাইবার ডিটেকটিভ লাইক দ্যাট, এরকম কিন্তু নয় বিষয়টা। আমরা বিষয়টা নিয়ম কানুনগুলো জানছি, বিষয়টা কিভাবে ম্যানেজ করতে হয়, হাউ টু ম্যানেজ দ্য থিং, সেই জিনিসটা জানছি। ফলে সাধারণ মানুষকে আমরা সেইটুকু জায়গায় হেল্প করতে পারবো যে তিনি কোথায় গেলে সুরাহা পাবেন, তাকে যেখানে যেতে হবে সেখানে তার ড্রাফটিংটা কি হবে সেই ড্রাফটিংটা আমরা করে দিতে পারবো। এবার সেখানে যদি আমাদের কোনো চেনা পরিচিতি থাকে, নর্মালি সেগুলো থাকে, ফলে সেখানে ফলো আপ করা, সেই জিনিসটাকে যাতে স্পিডি ডিসপোজাল হয় সেই জিনিসটাকে দেখা। সো একটা এন্টায়ার জিনিসের একটা ম্যানেজমেন্ট বলা যেতে পারে আর কি। মানে আপনারা একটা গাইডলাইন দিয়ে দিলেন, সেই গাইডলাইনটা ফলো করবেন। ইভেন্ট ম্যানেজমেন্ট কাইন্ড অফ। তো সেই জিনিসটা এন্টায়ার জিনিসটাকে ম্যানেজ করাই হচ্ছে আমাদের বেসিক কাজ। আর তার সাথে ট্রেনিং অ্যান্ড সেন্সিটাইজেশন যেরকম আছে সেটা তো অলওয়েজ, মানে ইট উইল কন্টিনিউ ফর এভার, কারণ যতদিন না পর্যন্ত মানুষ সচেতন না হবে এই বিষয়টা জারি থাকবে। আমি রাজস্বীদেরকে রিসেন্ট একটা ব্যাপারের জন্য ফোন করেছিলাম, সে ব্যাপারটা আপনাদের সামনে এখন রিভিল করি যে আমি অনেকের কাছ থেকে এই জিনিসটা শুনেছি এবং আমি চোখের সামনে দেখেওছি অনেককে, যে যেহেতু আমরা ফেসবুকে মেসেঞ্জার একটা ব্যাপার আছে, সাথে সেই মেসেঞ্জারের থেকে অনেকে কল করে, হঠাৎ করে কল আসলো, আপনি ধরলেন এবং আপনার একটা স্ক্রিনশট হয়ে গেল এবং তারপরে সেটা নিয়ে একটা ব্ল্যাকমেলিং চলছে। সেটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে খুব হয় বা মেয়েদের ক্ষেত্রেও হয়, খুব একটা এসে যায় এবং সেখানে বলা হয় যে এত টাকা দাও হলে তোমার সম্পর্কে ফেসবুকে ডিসক্লোজ করে দেবো বা কিছু একটা করবো। সেখানে প্রাথমিক যে মানুষটার এটা হলো, সেটা সে কি করবে বা সে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কি করে, বা সেই ব্যাপারটা মানে প্রাথমিক কি করার কথা পরের প্রশ্ন, সেই প্রশ্নের পরে আসছি। প্রথম যেটা বলার, যদি এরকম ধরনের কোনো কল আসে যেটা আনপ্রেসিডেন্টেড কলস, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে, আমি জাস্ট মোবাইলটা দিয়ে দেখাই, হয়তো আমার কাছে একটা কল এলো, তাহলে ফার্স্ট আমি যেটা করবো এমনভাবে মোবাইলটাকে রিসিভ করব, মানে কলটাকে রিসিভ করব যাতে সেখানে আমার ফেসটা ডিসক্লোজ না হয় অন দি ফার্স্ট অকেশন। যদি আমি দেখি যে অন্য সাইডে যিনি আছেন তিনি আমার পরিচিত মানুষ, তাহলে আমি সেখানে আমার ফেস ডিসক্লোজ করলাম। অথবা আরেকটা জিনিস করতে পারি, যদি আমাকে সামনে করেই ধরতে হয় তাহলে আই উইল জাস্ট পুট মাই ফিঙ্গার্স অন দ্য ক্যামেরা, যাতে কি হলো যে আমার ফেসটা ডিসক্লোজ হলো না। পদ্ধতিগুলো কিন্তু অত্যন্ত সিম্পল, মানে সবসময় যে সেলফি ক্যামেরাটা থাকাটা খুব ভালো সেটা না, এক্ষেত্রে কিন্তু কিছু বিপদের সম্মুখীন আমাদের হতে পারে। এক্ষেত্রে সবার ক্ষেত্রেই যেটা বলার সেটা হচ্ছে যে কোনো রকম আনপ্রেসিডেন্টেড কল সেটা রিসিভ না করা। যদি দেখা যায় যে হঠাৎ করে বিনা অনুমতিতে, মানে এটা কিন্তু একটা এথিক্যাল ইস্যু যে কাউকে হয়তো আমি কল করবো বা কিছু একটা করবো, যদি পরিচিত হয় তো ঠিক আছে, কিন্তু অপরিচিত কাউকে যদি এটা কল করতে হয়, আই শুড সিক পারমিশন ফ্রম দ্যাট পারসন, যে আমি কি আপনাকে কল করতে পারি। যদি তিনি বলেন যে হ্যাঁ করবো, তাহলে আমি কল করতে পারি। সো এটাকে আমরা বলে থাকি সাইবার এথিক্স। সো এই এথিক্যাল পার্টটা কিন্তু ভীষণভাবে জানানোর দরকার, যেটা আমাদের এই সাইবার গ্রুপ, যেটা ট্রেনিং অ্যান্ড সেন্সিটাইজেশন পার্টে স্টুডেন্টদের একটা কোর্স রয়েছে, সেই স্টুডেন্টস কোর্সে আমরা সাইবার এথিক্সটাকে ভীষণভাবে শেখাই, কারণ দে আর দ্য বেস অফ দ্য সোসাইটি। তারা বড় হলে যখন তারা যদি এথিক্যাল পার্টটা ভালো করে শেখেন, দে ক্যান হ্যান্ডেল দ্য এন্টায়ার সিচুয়েশন। তো সাইবার এথিক্স বড়দেরও শেখানো হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশি ইম্পর্টেন্স দিয়ে শেখানো হয়। তো এই কতগুলো বিষয় আছে যে আমরা ওই রিসিভ করবার সময় করব। আর যদি দেখা গেল যে কখনো আমার এরকম রিভিল হলো, কিংবা এরকম যেরকম ডিপ ফেক বলে একটা বিষয় আছে, যে ডিপ ফেকে কি হয়, ডিপ ফেকে বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো দিয়ে আমাদেরই ফেসটাকে অন্য একটা ভিডিওর উপরে এক্স্যাক্টলি বসিয়ে দেওয়া যায় এবং সেই ভিডিওটা চলবে। এবং তাতে আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন সেলিব্রিটির অনেক ধরনের ফেস নিয়ে সেটাকে বিভিন্ন পর্ন ভিডিওসের মধ্যে দিয়ে সেগুলোকে প্রচার করা হচ্ছে। বেসিক্যালি তো দ্যাটস আ ফেক থিং। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের যে ফেক বিষয়টা, সেটাকে করে যখন ব্ল্যাকমেলিংটা করা হচ্ছে, দ্য ফার্স্ট থিং ইজ, যিনি ব্ল্যাকমেলড হচ্ছেন ফার্স্ট, তাকে কিন্তু অলওয়েজ তার পরিচিত কাউকে বিষয়টাকে ডিসক্লোজ করা। আচ্ছা আচ্ছা। কারণ এখানে সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয় এরপর থেকে।
যে আমি এরকম একটা বিষয় যেটা হয়তো যেখানে মধ্যে আমি নেই, যেটার মধ্যে কিন্তু নেই, সেখানে আমি কিন্তু জড়িয়ে গিয়েছি। কিন্তু সেখানে সেটা কে বিশ্বাস করবে? একদম একদম সবাই একদম। বলবে যে না তুমি নিশ্চয়ই করেছো। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্ট লেভেল থেকে আরম্ভ করে যারা যারা মানে ইয়াং ব্যাচ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা ডিসক্লোজ করছেন না, নিজেদের মনের মধ্যে সেই বিষয়টাকে চেপে রেখে সেখানে একটা মারাত্মক ক্রাইসিস ক্রিয়েট করছে। এবং আরও একটা বিষয় হচ্ছে তাদেরকে প্রথমে ডিসক্লোজ করা, সেকেন্ড হচ্ছে যে কেউ যদি টাকা চান তাদেরকে কোনোভাবেই টাকা না দেওয়া। যদি আমরা তাদেরকে কোনোভাবে টাকা দিয়ে ফেলি একবার, তাহলে কিন্তু ইট উইল বি আ কন্টিনিউয়াস প্রসেস। সে কিন্তু প্রথমে বলবে যে আমি টাকা পেলে ডিলিট করে দেবো, তারপরে সে বলবে আমাকে আরো টাকা দাও তবে ডিলিট করব, তারপরে বলবে আরো টাকা দাও তবে মানে এই মার্জিনটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। সো ইট উইল গো বিয়ন্ড দ্য লিমিট। ফলে এই জিনিসটাকে কিন্তু কখনোই করা উচিত না যে তাকে আমি প্রথমেই একটা টাকাও দেবো না। যদি আমি তাকে টাকাটাই না দিলাম, তাহলে ও কিন্তু কিছুদিন পরে, কারণ তার কাছে আমার ভিডিওটা ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আর এটার সেফটির জন্য আরেকটা জিনিস করার দরকার, সেটা হচ্ছে নর্মালি তো এগুলো ফেসবুক বা মেসেঞ্জার থেকে হয়, তাহলে ফেসবুকে আমাদের যারা ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টটাকে পাবলিক না করে হাইড করে রাখা বা অনলি ফ্রেন্ডস করে রাখা। যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি অনলি মি করে রাখবো। তার কারণ হচ্ছে আমার যদি পাবলিক করা থাকে, যে প্রোফাইলে পাবলিক করা আছে সেই প্রোফাইলেই কিন্তু যে ফ্রডস্টার, সে কিন্তু সেই প্রোফাইলে, আমার প্রোফাইলে ঢুকে আমার কোনো একজন বন্ধু বা কাউকে, বা আমি যাকে মার্ক করেছি অ্যাজ মাই ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে কিন্তু ওই ভিডিওটা পাঠানোর সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমি যদি সেটাকে হাইড করে রাখি, ও যদি আমার ভিডিও বানিয়েও থাকে ডিপ ফেক দিয়ে, ও তো কাউকে পাঠাবার নেই, বিকজ সেই পার্সনটা আমার কোনো কন্ট্যাক্টের কাছে অ্যাক্সেস নেই। আচ্ছা, ফলে আলটিমেটলি তখন যদি সে কোনোভাবে টাকা চায়, আমি তাকে বলতে পারবো যে ঠিক আছে তুমি ভিডিও নিয়ে যা খুশি পারো করো, আমি তোমায় টাকা দেবো না। তাহলে কিন্তু সেই মানুষটি ওখানেই ক্ষান্ত দেবে না। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোকে সিকিওর করার জন্য সাধারণ মানুষ যারা আপনার কাছে পৌঁছতে পারছেন না, আজকে টিভির মাধ্যমে পৌঁছচ্ছেন, তারা কি করে সিকিওর করতে পারে? এটা অত্যন্ত একটা বড় টপিক, কিন্তু বিষয়টা হচ্ছে একটু শর্টে বলি বিষয়টাকে। তথ্য যত পারেন কম দিন। যত ইনফরমেশন আপনি দেবেন তত কিন্তু আপনি বেশি ভালনারেবল। মানে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোথায় খাচ্ছেন, কার সাথে উঠছেন, কার সাথে বসছেন, এটা আপনি যত ইনফরমেশন কম দেবেন, পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশন, নতুন গাড়ি কিনেছেন, নতুন গাড়ি কেনবার পরে হয়তো দেখা গেল যে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলেন এমনভাবে যে নাম্বার প্লেটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই নাম্বার প্লেট দিয়ে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বার করা যাবে, আপনার গাড়ি কোথায় মর্টগেজ আছে সেটা বার করা যাবে। এবং সেখান থেকে যদি একটা ফিশিং কল আসে যে আমি অমুক কোম্পানি থেকে বলছি, আচ্ছা, এরকম ভাবে আসলে তার মানে আপনি বুঝতেও পারছেন না যে সেই লোকটি আপনার তথ্য পেল কি করে। আমরাই অ্যাকচুয়ালি তাদেরকে অজস্র ইনফরমেশন দিয়ে কিন্তু ফিড করে থাকি রেগুলার। আচ্ছা, তাহলে আমরা যত তথ্য কম দেব তত কিন্তু আমরা সিকিউর থাকবো। এটাই হচ্ছে সিক্রেট। আচ্ছা, আর পাসওয়ার্ড নিয়ে যদি কিছু বলতে চান, যে পাসওয়ার্ড নিয়ে অলওয়েজ দেয়ার শুড বি আ স্ট্রং পাসওয়ার্ড। কোনো কমন ওয়ার্ড বা নিজের নাম, স্পাউস নেম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বারের লাস্ট 4 অক্ষর, প্রথম 4 অক্ষর, এগুলো কখনোই দেওয়া উচিত না। মানে এনিথিং উইচ ক্যান বি গেসড, পাসওয়ার্ডটা গেসিং করা যাবে এরকম কোনো পাসওয়ার্ড দেওয়া উচিত নয়। অ্যান্ড পাসওয়ার্ড শুড বি আ কম্বিনেশন অফ নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মানে স্টার, হ্যাশ, @, এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। তাহলে নাম্বার, অ্যালফাবেট অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, এই তিনটেকে নিয়ে একটা কম্বিনেশন করে পাসওয়ার্ড করা উচিত। আচ্ছা, এটা যদি হয় দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ স্ট্রং পাসওয়ার্ড। এবার আমি একটা টপিক জানতে চাই, এবং আমার মনে হয় আমার দর্শকরাও খুব জানতে চায় ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে পেগাসাস। এটা নিয়ে অনেক রকম তথ্য আছে, অনেক কিছু জানার আছে। এটা যদি ছোট করে একটু বলেন দর্শকদের, এই এত বড় ব্যাপারটাকে ছোটর মধ্যে আনাটাই একটা বিশাল বড় ব্যাপার। পেগাসাস অ্যাকচুয়ালি এটাকে আমরা বলে থাকি ইটস আ কাইন্ড অফ আ ম্যালওয়্যার। ম্যাল কথাটার ইংরেজি মানে হচ্ছে খারাপ। তাহলে সফটওয়্যার যেটা খারাপ কাজ করে সেটাকে বলা হয় ম্যালওয়্যার। আচ্ছা, তাহলে এই ম্যালওয়্যারের মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশনস আছে, তার মধ্যে কিছু অ্যাডওয়্যারস আছে, কিছু স্পাইওয়্যার আছে। তো এরকমভাবে পেগাসাস ইজ এ স্পাইওয়্যার।
মানে পেগাসাসটাকে ম্যালওয়্যারের মধ্যে স্পাইওয়্যার হিসেবে ধরা হয়। পেগাসাসের খাসিয়াত যেটা, সেটা হচ্ছে যে এর মানে হোয়াট ইজ দিস ইউএসপিটা হচ্ছে যে এটা ভীষণ, এর স্টেলথিনেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এটা খুব সন্তর্পণে একটা সিস্টেমের মধ্যে ঢুকতে পারে এবং সেখানে সিস্টেমের মধ্যে কোনো রকম ট্রেস রাখে না। আচ্ছা। যে আমি যখন সিস্টেমের মধ্যে, যে সফটওয়্যারটা যখন সিস্টেমের মধ্যে ঢোকার পরে কি হয়, সেখানে একটা লগ ক্রিয়েটেড হয়। যে কোনো একটা অ্যাক্টিভিটি যখন হয়, দেয়ার ইজ অলওয়েজ আ ডিজিটাল ফুটপ্রিন্ট। তো এই ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে তখন ডিজিটাল এভিডেন্সগুলোকে বার করা হয়। তো এই ডিজিটাল ফুটপ্রিন্টটা পেগাসাস ওটাকে ডিলিট করে দেয়। দ্যাটস অ্যান অটোমেটেড প্রসেস। আচ্ছা। এবং তার অনেক রকমের মডিউলস আছে। পেগাসাসের জন্ম হয় 2010 সালে ইসরায়েলের এনএসও গ্রুপ। তো সেখানে সালেফ হুলিও অ্যান্ড ওমরি লেভি বলে দুজন ভদ্রলোক, তারা ফার্স্ট এই মানে এই কোম্পানিটা তৈরি করে। তো হার্সলিয়া বলে একটি জায়গা আছে, সেখানে এনএসও গ্রুপের অফিস। তো সেখান থেকে তারপরে 2010-এর পরে 2016-তে প্রথম পেগাসাসের আইওএস অ্যাট্যাক দেখতে পাওয়া যায়, মানে আইওএস প্ল্যাটফর্মে, অ্যাপল প্ল্যাটফর্মে আর কি ফার্স্ট পেগাসাস অ্যাট্যাক হয়। আচ্ছা। এবং সেটা হয় আরবে, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তার প্রোফাইলে, মানে তার ফোনে আর কি। তারপরে 2016 পরে 2017-তে দেখতে পাই যে তখন এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ব্ল্যাকবেরি, অন্যান্য যত মানে প্ল্যাটফর্মস রয়েছে সেগুলোকে অ্যাটাক করতে আরম্ভ করে। তো এইটা নিয়ে তারপরে যখন এই পেগাসাস অ্যাটাকগুলো শুরু হলো, তখন দুটি সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরেকটি সংস্থা প্যারিস, ইটালি, তো তারা ওই জিনিসটা, ফ্রান্সে, তো তারা সেই জিনিসটাকে ডিসক্লোজ করেন যে একটা লিস্ট পাওয়া যায়, লিস্ট অফ নেমস, যার মধ্যে ভারতবর্ষেরও কিছু ইম্পর্টেন্ট লোকের নাম এবং তাদের ফোন নাম্বারস, এইগুলো সমস্ত ছিল। তো সেই নামগুলোতে ধরে নেওয়া হয়, মানে দ্যাট ইজ আ থট, যেটা ধরে নেওয়া হয় যে দোজ পিপল আর এফেক্টেড অর সাপোজ টু বি এফেক্টেড। তো এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খুব কনস্ট্রাকটিভ ইনফরমেশন নেই কারোর কাছে যে কেউ সত্যি সত্যি এফেক্টেড হয়েছেন। কিন্তু এটা ওই যে বললাম স্টেলথিনেসটা, যদি সত্যি সত্যি এফেক্টেড হয়েও থাকেন তাহলে সেটা কিন্তু আমরা লগে পাবো না, ফলে ফুটপ্রিন্ট নেই, যে কারণে এটাকে আইডেন্টিফিকেশন ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে জিনিসটা নিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলরেডি এস্টাবলিশড এ কমিশন, জাস্টিস লোকুর অ্যান্ড জাস্টিস ভট্টাচার্য কমিশন, সেটা অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তারা ফ্যাক্ট ফাইন্ডিং এবং অন্যান্য ইস্যুস নিয়ে কাজ করবে, তার নোটিফিকেশনস অ্যান্ড অল সব কিছু হয়েছে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তারপর মানে এখন যেটা আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে পেগাসাসের থেকেও গুরুত্বপূর্ণ, কারণ পেগাসাস ইজ এ ভেরি কস্টলি সফটওয়্যার। পেগাসাসের প্রায় 70 লক্ষ টাকা দাম। একটা 70 লক্ষ টাকার সফটওয়্যার, 70-80 লাখ টাকার সফটওয়্যার, যার প্রায় আরও বেশ কিছু লক্ষ টাকা তার ইনস্টলেশন কস্ট। তো সেই সফটওয়্যারটা খুব সাধারণ মানুষকে এফেক্ট করবে এবং সেক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে এক একটা সফটওয়্যার ওই 50 জন 100 জন এরকম করে তার মডিউল ওয়াইজ তারা এফেক্ট করতে পারে। তাহলে পার হেড কস্টিংটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অনেকটা। তাহলে সেই মানুষটাই এফেক্টেড হবেন যিনি খুব ইম্পর্টেন্ট মানুষ। সাধারণ মানুষের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা অতটা ইম্পর্টেন্ট মানুষ নই, আমাদের কাছ থেকে সেই তথ্য পাওয়ার কোনো জায়গা নেই। যেখানে সরকার বলুন বা কোনো এজেন্সি বলুন, তারা লক্ষ লক্ষ টাকা খরচা করবেন আমাদের কাছ থেকে মাসি পিসির নম্বর পাওয়ার জন্য। তো অবভিয়াসলি এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নয়, যদিও ফ্যাক্ট ফাইন্ডিং ইজ আ নেসেসিটি, সেটা নিয়ে কাজকর্ম চলছে। আর এছাড়া আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পেগাসাস ছাড়াও অন্যান্য অনেক ম্যালওয়্যারস আছে, যে ম্যালওয়্যারগুলো আমাদের চারপাশে বা আমাদের রেগুলার অ্যাফেয়ারে এই ম্যালওয়্যারগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে আমাদের। যেমন আমি মানে মোটামুটি সবকটা লাইভেই বলে থাকি বা সবকটা প্রোগ্রামেই বলি যে আমরা যারা ফেসবুক করি তারা অনেক সময়তেই বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনসগুলো ব্যবহার করি, ওই আপনাকে কার মতো দেখতে, মানে গেমসগুলো ফিউচারে কি হবে 2020-তে এরকম একটা। তো আমার মারা যাওয়ার পরে গ্রেভিয়ার্ডে কি লেখা থাকবে, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন্স। আমার ক্যারেক্টার কিরকম, আমার ইয়ের না স্পাউসের নামের প্রথম অক্ষর কি হবে। তো ক্লিক নাও করি,
বা ট্যাপ টু প্লে এরকম সব বিভিন্ন বাটনস দেওয়া থাকে। তো সেটা করলে কি হবে না, সঙ্গে সঙ্গে আমাদের ডিভাইসের যত তথ্য সেই তথ্য ওই সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা। তার মানে ইটস আ কাইন্ড অফ আ স্পাইওয়্যার। তারা তো বেসিক্যালি স্পাইং করছে এবং তারা অ্যাক্সেস করতে পারবে না কি, দে উইল টেক অল আওয়ার ডেটা, দে উইল মেক আ কপি অ্যান্ড পেস্ট টু অ্যানাদার সার্ভার। আচ্ছা। তাহলে একদম ব্লক কপি অ্যান্ড ব্লক পেস্ট করে তারা আমাদের তথ্যটা নিয়ে নিল। তাহলে আপনি বলবেন যে এই তথ্যগুলো নিয়ে কি হবে? তাহলে এই তথ্যগুলো নিয়ে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে এই তথ্যগুলো যদি ভালো হাতে পড়লো, তাহলে এই তথ্যগুলো নিয়ে এই কোম্পানিগুলো কি করে, দে মেক আ ডেটা ব্যাংক। একটা বিরাট বড় অসংখ্য ডেটা তৈরি হলো। এই ডেটা ব্যাংকটা দিয়ে কি হলো যে আইদার সেটাকে সেল আউট করলো ফর সার্টেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পারপাস, কিংবা হয়তো কোনো একটা কোম্পানি লঞ্চ করলো, তার মার্কেটিং এর জন্য ডেটা লাগবে, কিছু ফোন নাম্বার লাগবে, তো সেক্ষেত্রে ওই ডেটাগুলো পাওয়া যায়। আর সেকেন্ড আরেকটা হচ্ছে, এটা যদি কোনো ফিশারের হাতে পড়ে তখন দে উইল গেট দ্য হোল লট অফ ডেটা। এবং মানে খুব ইজিলি আমরা কতগুলো জিনিস দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটস বা বিভিন্ন জায়গাতে, যে হয়তো দেখা গেল যে কোনো একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কোনো একটা খুব অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও, সেটা তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবার জন্য তোলেননি, কিন্তু সেটা তাও মোবাইলে করে বেড়াচ্ছে। এগুলো তো ফ্যাক্ট, আমরা তো জানি সেগুলো সব লুকিয়ে লাভ নেই। বরঞ্চ এটা নিয়ে আমাদের ডিসকাশনটা জরুরি, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো আমি যদি ওই অপশনসে গেলাম এবং সেখানে একটা থার্ড পার্টি গেম খেললাম, তারা কিন্তু আমাদের ফোন বুক, আমাদের SMS, আমাদের ফটো, অলরেডি একটা মেসেজ চলে আসে যে অ্যালাউ আর ডিনাই, হ্যাঁ আমাদের ফটোজ, ভিডিওস, সমস্ত কিছু দে গেট অ্যাক্সেস। আমাদের লোকেশন, আমাদের ওয়াইফাই এর কানেক্টিভিটি, তার সমস্ত ডিটেলস, IP অ্যাড্রেস, এভরিথিং দে উইল গেট। তাই সমস্ত কিছু যদি পেয়ে গেল, তাহলে সেখান থেকে কোনো একটা স্পাইসি ভিডিও যদি কোনো একটা ওয়েবসাইটে তারা সেল আউট করে, দে উইল নট গিভ ইট ফর ফ্রি, তারা সেটা তো বেচছে। ফলে সেখানে যদি তারা বিক্রি করে, দে উইল মেক মানি আউট অফ আওয়ার ওন পার্সোনাল ডেটা। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের ভীষণভাবে সিকিউর থাকাটা দরকার, যে আমি কোন জায়গাটায় ক্লিক করব এবং কোন জায়গাটায় ক্লিক করব না। তো এই জিনিসগুলো আমি যেখানেই দেখবো যে যেখানে একটা অ্যাক্সেস দেওয়ার প্রশ্ন আসছে, যেখানে আমার তরফ থেকে কোনো অ্যাক্সেস দেওয়ার প্রশ্ন, যেমন ওই জায়গাটাকে অ্যাভয়েড করব। আচ্ছা। সোশ্যাল মিডিয়া কিংবা যেগুলো ধরুন এই যে বিভিন্ন মার্কেটিং সাইটস, সেক্ষেত্রে কি হয়, খুব লিউক্রেটিভ অফার দেওয়া হয়, 2 টাকায় হেডফোন, 4 টাকায় মোবাইল, 100 টাকায় মোবাইল, হ্যাঁ, তো কিংবা একটা ভালো সাউন্ড সিস্টেম। আমরা তো সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলাম এবং সেখানে দেখলাম যে সিওডি রয়েছে, সিওডি অপশন দিলাম, মালটা কোনোদিনও আমার বাড়িতে এলো না, মালটা কোনোদিনও আমার বাড়িতে এলো না। কিন্তু আমরা খুব সেফ রইলাম যে আমি তো খুব ভালো মানে চালাক মানুষ, যে আমি সিওডি দিয়েছি, মালও আসেনি, টাকাও যায়নি, ফলে আমার কোনো লস নেই। কিন্তু আমরা এটা ভাবলাম না যে ফর্ম ফিল আপের সময় এভরি ডিটেলস, সেখানে আমার নাম দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, লোকেশন দিয়েছি, সব দিয়েছি। এবং এই কোম্পানিগুলোর কিন্তু এটাই কাজ, যে তারা এরকম একটা ফ্লোট করে দিল, বহু মানুষ তাদেরকে তথ্যগুলো দিল, তারা ফ্রিতে বাড়িতে বসে বসে এত ডেটা পেয়ে গেল, তারা এগুলোকে লিস্টিং করে দে উইল সেল আউট ইট ইন ডার্কনেট অর সামওয়্যার। আচ্ছা। আজকে সময় একদম শেষ, আমাদের কাছে সময় নেই, কিন্তু রাজস্বীদাকে আমরা পেয়েছিলাম। একদিন পেলে হয় না রাজস্বীদাকে, অনেক সময় নিয়ে বসতে হয়, অনেকগুলো এপিসোড থাকবে। আর শেষে রাজস্বীদা কি বলতে চান আমাদের দর্শকদের জন্য? সচেতনতাই হচ্ছে সুরক্ষার চাবিকাঠি, একটাই বীজ মন্ত্র। ফলে সচেতন হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। সাইবার ক্রাইম প্রত্যেক দিন বাড়বে, আটকানোরও কোনো রাস্তা নেই। সাধারণ মানুষ যতদিন না পর্যন্ত সচেতন হবেন, সাইবার সেফটি বিষয় নিয়ে তাদের শিক্ষা যতদিন না পর্যন্ত কমপ্লিট না হবে, ছাত্রছাত্রীরা যতদিন পর্যন্ত না শিখবেন, ততদিন পর্যন্ত কিন্তু সাইবার ক্রাইম আটকানো ইজ ভেরি 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 ডিফিকাল্ট, রাদার ইম্পসিবল। ফলে আমাদেরকে ভীষণভাবে এই সচেতনতাটা প্রয়োজন। সেটা আমরা যেরকম আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে বা আমাদের যতটুকু সাধ্য আমরা তার মধ্যে করার চেষ্টা করছি। আমাদের এই অনলাইন যে কোর্সেসগুলো বা বিভিন্ন ওয়ান ডে ওয়ার্কশপস হয়,
তো ওই ওয়ান ডে ওয়ার্কশপ সেগুলো ওই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেই করা হয়। ফলে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা এই ছোট ছোট বিষয়গুলো জেনে নিয়ে, এছাড়া আরও অনেক টেকনিক্যালিটিস রয়েছে, এত কম সময়ের মধ্যে সেগুলো বলা যায় না, তো সেগুলো জেনে নিয়ে তারা কিন্তু নিজেদেরকে ভীষণভাবে সুরক্ষিত রাখতে পারেন। তো এটা তো কাম্য নয় যে আমি সারা জীবন ধরে যা রোজগার করলাম বা আমি একটা ভালো রোজগার করি, আমার এক মুহূর্তের একটা দোষের জন্য আমার টাকাগুলো অ্যাকাউন্টে, এবং সেটা অবশ্যই আমার অজান্তে কিংবা আমি জেনেও করলাম। কারণ অনেক সময় তারা এমনভাবে বলেন যে মানুষ, মানে এরমও মানুষ আমার কাছে এসছে, তারা বলেন যে আমি জানছি এটা অপরাধ করছি কিন্তু তাও করে যাচ্ছি, মানে ইটস কাইন্ড অফ অ্যান হিপনোটিজম। তারা এমনভাবে মানুষকে, এবং এর সাথে কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা পড়িয়ে থাকি বা শিখিয়ে থাকি, সেটা হচ্ছে সাইবার সাইকোলজি। সাইবার সাইকোলজি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ তারা কিন্তু আমাদের এই ছোট ছোট সাইকোলজিগুলোকেই কাজে লাগিয়ে আমাদের অ্যাঙ্গার, আমাদের লোভ, আমাদের জানার আগ্রহ, এই যে সাইকোলজিগুলো, এগুলোকেই কিন্তু তারা কাজে লাগিয়ে আমাদের সিস্টেমের মধ্যে ঢোকে। তাহলে কোনো না কোনো জায়গায় আমরাই তাদেরকে সাহায্য করছি। উই আর এডিং দেম। আমরা আশা রাখছি আজকের এই এপিসোড থেকে বা আজকে রাজস্বীদার সাথে কথা বলার থেকে আপনারা অনেক কিছু জানলেন, আগামীতেও জানবেন। রাজস্বীদাকে আমরা সবসময় আশা রাখবো যে সবসময় যেন কাছে পাই। এবং ধন্যবাদ। নিজেরা সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকুন, সবার সাথে কন্ট্যাক্টে থাকুন, কিন্তু নিজের তথ্য যতটা পারবেন কম দেবেন, নিজের কাছে রাখবেন, কারণ কাছের মানুষগুলো কাছেরই। ধন্যবাদ। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 94340 40400. Ready? Sa ni da pa ma ga ma dha pa ni sa. इतनी कम आवाज? सूर्या के नए मिक्सर ग्राइंडर्स लो नॉइज और कम वाइब्रेशन के साथ सूर्या सबको मोड में ले आए। अगर उठाना है आपको लुत्फ साउथ इंडियन खाने का, बना हो जो साउथ के मसालों से और खाने में हो लाजवाब, मिले जब एक ही जगह इडली डोसा के साथ वैरायटी ऑफ फूड, फिर ऑल डे दिल करे साउथी मूड, तो अभी ऑर्डर करें स्विगी या जोमेटो से। कांटेक्ट करें 9434751555 पर और याद रखें सिलीगुड़ी ज्योति नगर स्थित टेस्ट ऑफ साउथ इंडिया। जब दिल हो कुछ चटपटा खाने को और मन करे मुस्कुराने को, जहां मिले एक ही छत के नीचे इंडियन, साउथ इंडियन, चाइनीज, स्नैक्स, पिज्जा, बर्गर के साथ ही वैरायटी ऑफ फूड्स, तो बिना देर किए चले आइए अपने दोस्तों या फिर अपने स्पेशल वन के साथ या फिर संग परिवार। अंकिता's केक्स एंड कैफे, MG रोड, बीड़पारा। कॉन्टैक्ट नंबर 9434016803। दामरो इस फेस्टिवल सीजन पे दे रहा है 25% तक की छूट, तो जल्दी कीजिए। दामरो फर्नीचर, PC मित्तल बस स्टैंड, सेवक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 03532545 404। दामरो, साउथ एशिया's largest furniture manufacturer.